ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, এনটেনেট জুন 2025কে মাথায় রেখে আমরা একটা সিরিজ লঞ্চ করছি। এখানে আমরা প্রিভিয়াস ইয়ার পেপার ওয়ানে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকে আমরা ইউনিট ওয়াইজ সলভ করব। তো এখানে একটা ইউনিটের পর একটা ইউনিটের প্রশ্ন আসতে থাকবে, আর আমাদের লক্ষ্য হলো প্রতিটা ইউনিট থেকে যেন আপনারা 5টা প্রশ্নই যেন সঠিক করে আসতে পারেন। এবং আমাদের নেট পেপার ওয়ানের এবং এডুকেশনের যে নিউ ব্যাচ সেটা কিন্তু জুলাই মাস থেকে শুরু হচ্ছে। এর আগের পার্টগুলো যদি আপনারা দেখতে চান আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই আপনারা দেখতে পারবেন। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা আইসিটি থেকে কিছু কোশ্চেন সলভ করব। এগুলো সবই প্রিভিয়াস ইয়ারে এসেছে। অলরেডি কিন্তু আমরা টিচিং অ্যাপটিটিউড এবং রিসার্চ অ্যাপটিটিউডের উপর অলরেডি কিন্তু আমরা কিছু ভিডিও করেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভের, সেগুলো আপনারা দেখবেন। তো আপনারা আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট আছে, আমি অলরেডি একটা প্লেলিস্ট করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেই প্লেলিস্টে গেলেই আপনারা সব ভিডিওগুলো পেয়ে যাবেন। এবং যারা মেম্বার রয়েছেন চ্যানেলের, তাদের জন্য কিছু স্পেশাল ভিডিও রয়েছে চ্যানেলে, আপনার চাইলে সেটাও দেখতে পারেন। ঠিক আছে, সেখানেও কিছু স্পেশাল ভিডিও যারা চ্যানেলের মেম্বার রয়েছেন তাদের জন্য রয়েছে। ওকে, তো আজকের পড়া শুরু করছি এবং এর পিডিএফ কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রনিক টেকনোলজিস ইজ দ্য কি টেকনোলজি ফর মেকিং দ্য ফার্স্ট জেনারেশন ইলেকট্রনিক কম্পিউটার? মানে প্রশ্নটা বলতে চাচ্ছে, যখন ফার্স্ট জেনারেশন কম্পিউটার আসে তখন কোন টেকনোলজি ইউজ হয়েছিল? ট্রানজিস্টার বেসড, ইন্টিগ্রেটেড সার্কিট বেসড, ভ্যাকিউম টিউব বেসড, ডুয়াল কোর সিপিইউ বেসড। তাহলে কোনটা হবে সঠিক অ্যান্সার? তো যাদের মনে হচ্ছে স্যার একটু ভাবতে সময় লাগবে, তাহলে তারা ভিডিওটাকে পজ করে ভাবুন। তখন আমি যদি এখন আপনাদের ভাবার জন্য যদি সময় দিই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। ওকে, তো মনে রাখবেন, ফার্স্ট জেনারেশন কম্পিউটারে যে টেকনোলজি ইউজ হতো সেটা হচ্ছে ভ্যাকিউম টিউব। সেকেন্ড জেনারেশনে হতো ট্রানজিস্টার। থার্ড জেনারেশনে আসলো আইসি। তারপরে জেনারেশনে আসলো মাইক্রোচিপ বা মাইক্রো প্রসেসর। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? ফার্স্ট জেনারেশন যেহেতু বলেছে তাহলে আসলো ভ্যাকিউম টিউব বেসড। তাহলে 3 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর বেস্ট ডেসক্রাইবস এ ব্লক? তার মানে এই যে 4টা স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা ব্লককে ডেসক্রাইব করে? তো আপনারা দেখেছেন ব্লগিংয়ে কি হয়, ব্লগ বলেছে কিন্তু ব্লগ বলেনি। যদি ব্লগ বলতো ব্লগ, তখন এটা ভিডিওতে হতো, তখন সেটা ভিডিও থাকতো। ব্লগে কি হয় আপনারা দেখেছেন, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কোনো একটা টপিকের উপর বিভিন্ন মানুষ কি থাকে, তার কোনো একটা আর্টিকেল লেখে, কিছু একটা লেখে, সেটাকে আমরা বলি ব্লগ, কোন একটা টপিকের উপর। তাহলে এটা কি হবে দেখুন, এ ওয়েবসাইট দ্যাট অ্যালাউস মাল্টিপল ইউজার টু কোলাবোরেট অ্যান্ড ক্রিয়েট ইনফরমেশন। বলেছে ব্লগ হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে ইউজাররা কি করে, মাল্টিপল ইউজাররা মানে বিভিন্ন ইউজাররা, একের অধিক ইউজাররা কোলাবোরেট করে বা কোনো ইনফরমেশন ক্রিয়েট করে। ওকে, বলেছে এটা ওয়েবসাইট। বলেছে ক্রনোলজিক্যাল লিস্ট অফ পোস্ট অন এ ওয়েবসাইট টিপিক্যালি রিটেন বাই এ সিঙ্গেল অথার অ্যাবাউট এ সাবজেক্ট। তার মানে বললো ক্রনোলজিক্যাল লিস্ট অফ পোস্ট মানে কি, যখনই ক্রনোলজিক্যাল কথাটা থাকবে তখন কি হবে, সময়ের সাথে মনে রাখবেন, একটা সময়ের পর আরেকটা, একটা নির্দিষ্ট সময়ে যে ঘটনাগুলো ঘটছে, একটা সময়ের পর আরেকটা যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে ক্রনোলজিক্যাল অর্ডার আমরা বলি। তাহলে ক্রনোলজিক্যাল লিস্ট অফ পোস্ট অন এ ওয়েবসাইট টিপিক্যালি রিটেন বাই এ অথার অ্যাবাউট এ সাবজেক্ট, মানে কোনো একজন অথার কোনো একটা সাবজেক্টের উপর কোনো কিছু লিখেছেন, যেটা কি ক্রনোলজিক্যাল অর্ডারে, তাহলে সেটাকে বলা হচ্ছে ব্লগ। এ সিরিজ অফ অডিও ভিডিও episodes that subscribes ডাউনলোড or stream to their devices। 4 নম্বর বলেছে স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাট দ্যাট অ্যালাউ ইউজার টু সাবস্ক্রাইব টু ভিউ কন্টেন্ট আপডেট ফ্রম এ ক্রিয়েটার। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, যদি ভাবতে সময় লাগে ভিডিওটাকে পজ করুন। তাহলে ব্লগ কি হচ্ছে, কোনো একজন অথার লেখে কোনো একটা টপিকের ওপর, তাই না? তাহলে এটা কি হচ্ছে, 2 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন এখানে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কোন ব্ল্যাঙ্কে কোন ফাঁকা স্থানে কোন জিনিসটা বসবে। এখানে 5টা রয়েছে, রোম, সিপিইউ, র্যাম, পেন্টিয়াম, হার্টস, এগুলো রয়েছে। এই 5টার মধ্যে কোনটা কোন ব্র্যাকেটে বসবে, ব্ল্যাঙ্ক জায়গায় বসবে, সেটা আমাদের দেখতে হবে। দ্য ড্যাশ ইজ দ্য ব্রেইন অফ কম্পিউটার। তার মানে এই বস্তুটাকে কি বলা হচ্ছে, কম্পিউটারের ব্রেন বলা হয়। আপনারা জানেন কাকে কম্পিউটারের ব্রেন বলা হয়? আমরা জানি সিপিইউকে কম্পিউটারের ব্রেন বলা হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। তাহলে প্রথমটা তো স্যার সিপিইউ হবে, তার মানে স্যার শুরু তো স্যার বি দিয়ে হচ্ছে, তাহলে শুরু বি দিয়ে হওয়া মানে
অটোমেটিক দেখুন 1 আর 4 থাকবে, 2 আর 3 আউট। অ্যান্ড তারপরে কি বলেছে দেখুন, অ্যান্ড ড্যাশ দ্য প্রসেসর মেড বাই ইন্টেল। তাহলে এই যে র্যাম, সিপিইউ তো হয়ে গেল, রোম, র্যাম, পেন্টিয়াম আর হার্স, বলেছে এগুলোর মধ্যে কোনটা কি, ড্যাশ অ্যান্ড দ্য ড্যাশ প্রসেসর মেড বাই ইন্টেল, মানে ইন্টেল কোন প্রসেসরটা তৈরি করেছে। তাহলে আমরা জানি যেটা পেন্টিয়াম রয়েছে, পেন্টিয়াম কি একটা হচ্ছে প্রসেসর, তাহলে বি এর পর কি আসবে, ডি আসবে। তাহলে অটোমেটিক দেখুন 1 নম্বরটা হচ্ছে। তারপরটা কি বলেছে, ইজ এ এক্সাম্পল অফ দিস, দ্য স্পিড অফ দ্য প্রসেসর ইজ মেজার্ড ইন, প্রসেসরের স্পিড মাপা হয় হার্টসে। ওকে, দেখবেন আপনারা বিভিন্ন যখন কম্পিউটার নেন, তার যে সিপিইউ থাকে দেখবেন সেরকম লেখা থাকে 3.2 মেগা হার্টস, এরকম লেখা থাকে। ঠিক আছে, আপনারা দেখবেন একবার। ঠিক আছে, 3.2 মেগা হার্টস এরকম, এটা হচ্ছে সিপিইউর যেটা প্রসেসর থাকে তার স্পিড। ঠিক আছে, তাকে যার মাধ্যমে আমরা মেজার করি, স্পিডটাকে যার মাধ্যমে আমরা মেজার করি। ওকে, তারপরে কি বলেছে, ড্যাশ ইজ এ ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরিকে আমরা জানি স্যার র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি, তাহলে এরপরে কি আসবে, র্যাম আসবে, সি। তারপরে কি বলেছে, হোয়ার অ্যাজ ড্যাশ ইজ ইউজড মোস্ট কম্পিউটার্স টু হোল্ড এ স্মল স্পেশাল পিস অফ সফটওয়্যার নোন অ্যাজ দ্য বুট আপ প্রোগ্রাম। তার মানে কোন জিনিসটা কম্পিউটার বুট আপ প্রোগ্রামিংয়ের জন্য ইউজ হয়, তাহলে সেটা ইউজ হয় হচ্ছে রোম। বুট আপ কখন হয়, যখন কম্পিউটারে আমরা কোনো ধরুন কোনো একটা আমরা অপারেটিং সিস্টেম লোড করব, ঠিক আছে, বা কম্পিউটার যখন প্রথম আমরা কম্পিউটারে কোনো কিছু লোড করছি, ঠিক আছে, বা অপারেটিং সিস্টেম আপডেট করতে হয়, তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের বুটিং করতে হয়। তো সেই বুটিং যখন কম্পিউটারে করা হয় বা কম্পিউটার যখন রিস্টার্ট হয়, তখন কম্পিউটার কি করে, একটা প্রোগ্রামিং বা একটা কোডিং রিড করে তারপরে কম্পিউটারটা অন হয়। তাহলে সেই রিডটা, একটা কোডিং যে লেখা থাকে সেটা কার মধ্যে লেখা থাকে, সেটা লেখা থাকে মনে রাখবেন রোমের মধ্যে। তাহলে এখানে 1 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন ক্লাউড কম্পিউটিং হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং ক্লাউড স্টোরেজ। তার মানে ক্লাউড স্টোরেজের কোনটা অ্যাডভান্টেজ। আপনারা হয়তো দেখেছেন গুগলেও আপনারা 15 জিবি অবধি গুগলে আপনারা কি স্টোর রাখতে পারেন। আপনারা দেখেছেন হয়তো গুগল ফটোসে আপনারা 15 জিবি অবধি ফ্রি ডেটা স্টোর থাকে। গুগল দেখবেন আপনাদের 15 জিবি ফ্রি ডেটা দেয়। ঠিক আছে, গুগলের যে ড্রাইভ সেখানে আপনারা 15 জিবি ফ্রি ডেটা পেয়ে থাকেন। তাহলে এই যে আপনারা 15 জিবি ফ্রি ডেটা পাচ্ছেন, এটাও কিন্তু এক ধরনের ক্লাউড স্টোরেজ, মানে অনলাইনেই আপনারা কোনো একটা ডেটাকে স্টোর করছেন, অনলাইনেই স্টোর করছেন। আপনাদের এখানে ফিজিক্যাল মেমোরি কার্ডের প্রয়োজন হচ্ছে না, বা আপনাদের মোবাইলের মেমোরির প্রয়োজন হচ্ছে না, আপনারা অনলাইনে সেটাকে স্টোর করছেন। এর ফলে সুবিধা কি হয়, আপনারা যদি ধরুন আজকে বাড়িতে বসে আছেন, কালকে অন্য কোথাও গেলেন, তাহলে আপনি যখনই আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, তখন অটোমেটিক আপনি অন্য জায়গাতেও গিয়েছেন, সেখানেও আপনি কি পাবেন, আপনার যে ডেটাগুলো ছিল সেগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো এগুলো সুবিধা রয়েছে, বাট অসুবিধা থাকে কিসের, এগুলো আপনাকে পে করতে হবে, ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি অ্যাক্সেস করতে পারবেন না, এগুলো ক্লাউড স্টোরেজের সমস্যা। তাহলে এখানে বলেছে অ্যাডভান্টেজ মানে বেনিফিট কোনগুলো, দেখি বেনিফিট তাহলে কোনগুলো হবে। ডেটা ফাইলস of customers stored on the cloud can be accessed at any time from any device anywhere in the world provided internet access is available। মানে ইন্টারনেট অ্যাক্সেস যদি অ্যাভেলেবেল থাকে, আমরা কোনো একজন কাস্টমারের যে ডেটা, সেই কাস্টমার কি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো দিন যে কোনো সময়ে সেখান থেকে ডেটাটা অ্যাক্সেস করতে পারবে, এক্স্যাক্টলি পারবে, মানে এ তো হবে, এ হওয়া মানে স্যার অটোমেটিক 4 আউট। বি নম্বর বলেছে দেয়ার ইজ নো নিড ফর কাস্টমার টু ক্যারি অ্যান এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস উইথ দেম অর ইউজ সেম কম্পিউটার টু স্টোর অ্যান্ড রিট্রিভ ইনফরমেশন। তার মানে বলতে চাচ্ছে যে কাস্টমারের কি কোনো এক্সটার্নাল স্টোরেজ বা কোনো কম্পিউটারের নেওয়ার বা কম্পিউটারের স্টোরেজের প্রয়োজন নেই, এক্স্যাক্টলি, তার কারণ এটা ক্লাউডে স্টোর হচ্ছে, তাহলে বিও হবে, তাহলে অটোমেটিক 3 নম্বরটা আউট। সি নম্বরটা বলেছে ইফ দ্য কম্পিউটার হ্যাভ স্লো ইন্টারনেট কানেকশন দেন they would not face any problem accessing or downloading their data files। কি বললো, যদি ইন্টারনেট কানেকশন স্লো হয় তাহলেও কি হবে, যে কাস্টমার থাকবে তার কোনো হচ্ছে ফাইল ডাউনলোড করতে বা অ্যাক্সেস করতে অসুবিধা হবে না। দেখুন প্রথমেই তো বললাম যে ক্লাউড স্টোরেজের মেন ফান্ডাটা কি স্যার, অনলাইনে স্টোর হয়। তাহলে নেট কানেকশন যেখানে আছেন, ধরুন আপনি পাহাড়ে আছেন, পাহাড়ে অনেক জায়গাতেই দেখবেন কি হয়,
নেট কানেকশনে অসুবিধা হয়, তাহলে সেখানে আপনি ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে আপনার সমস্যা হবে। কিন্তু এখানে বলেছে কি স্লো ইন্টারনেট কানেকশন থাকলেও আপনার কোনো সমস্যা হবে না, তাহলে সি তো হবে না, তাহলে 2 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। ডি নম্বর কি বলেছে, ক্লাউড স্টোরেজ ইজ টিপিক্যালি ডেলিভার্ড বাই এ ক্লাউড সার্ভিস প্রোভাইডার। তো আমরা এখানে কেউ কোনো সার্ভিস প্রোভাইড করবে, যেমন আপনাদের মোবাইলেকে গুগল প্রোভাইড করছে, এরকম মাইক্রোসফটের রয়েছে, ঠিক আছে, এরকম বিভিন্ন কোম্পানির ক্লাউড স্টোরেজ থাকে, অ্যাপেলের রয়েছে, ঠিক আছে, প্রত্যেকেরই কিছু না কিছু ক্লাউড স্টোরেজ থাকে। তাহলে এ বি ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, লেফট সাইড আর রাইট সাইড মিলাতে বলেছে। লেফট সাইড হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া থিম, আর পারপাস মানে কি পারপাসে তৈরি হয়েছে, ই শোধ সিন্ধু, ই যন্ত্র, ই বিদ্বান, ই কল্প। কল্প হচ্ছে কল্পনার জন্য, ডিজাইনিংয়ের জন্য। যন্ত্র হচ্ছে রোবোটিকের জন্য। বিদ্বান প্ল্যাটফর্মের জন্য, কিসের জন্য, এখানে হচ্ছে আমরা কোলাবোরেশন করব, ধরুন বড় বড় সায়েন্টিস্ট যারা রয়েছে তাদের ডেটাবেস থাকে, সেখানে আমরা তাদের সাথে কোলাবোরেশন করতে পারি, সায়েন্টিস্ট রিসার্চার যারা রয়েছে তাদের সাথে। ই শোধ সিন্ধু, তাহলে দেখুন কোনটা হবে, ডান দিকে যেটা দিয়েছে, সাবস্ক্রিপশন বেসড স্কলারি ইনফরমেশন অ্যাট লোয়ার রেটস। দেখবেন আপনারা শোধ সিন্ধু, শোধ গঙ্গা, শোধ গঙ্গোত্রী, এই ওয়েবসাইটগুলোতে যদি আপনারা যান, দেখবেন আপনারা অনেক ম্যাটেরিয়ালস আপনারা পাবেন, কোনো একটা টপিকের উপর কী কী রিসার্চ হয়েছে সেগুলো আপলোড করা হয়। রিসার্চাররা যেই অলরেডি রিসার্চ হয়ে গেছে সেগুলোর উপর তারা সেখানে আপলোড করেন, ঠিক আছে, ইউনিভার্সিটির মাধ্যমেও সেখানে আপলোড করা হয়। তাহলে ই শোধ সন্ধি হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, বাট এটা কি সাবস্ক্রিপশন বেসড, বাট অ্যাট এ লোয়ার কস্ট। যারা স্কলার রয়েছে, যারা পিএইচডি স্কলার রয়েছে বা যারা নর্মাল স্কলারও রয়েছে, তারা কি সেখানে সাবস্ক্রিপশন বেসে কীভাবে ই বুক এবং ই জার্নাল অ্যাক্সেস করতে পারবে। ই বুক মানে বইটা ফিজিক্যাল ফর্মে পাবে না, ইলেকট্রনিক ফর্মে ইলেকট্রনিক ফর্মে পাবে, মানে ধরুন পিডিএফ ফর্মে পাচ্ছে, জার্নালও কি পিডিএফ ফর্মে পাবে, ই ফর্মে। তাহলে এটার সাথে কী হবে, এ এর সাথে ওয়ান। এখন বাকিগুলো দেখুন, যন্ত্র রোবোটিক্স বললাম, রোবোটিক্স আউটরিচ প্রজেক্ট রান বাই আইআইটি মুম্বাই। ই বিদ্বান এখানে কি আছে, এক্সপার্ট ডাটাবেস অ্যান্ড ন্যাশনাল রিসার্চার্স নেটওয়ার্ক, ঠিক আছে। ই কল্প হচ্ছে ডিজাইনিংয়ের জন্য, ডিজিটাল লার্নিং এনভায়রনমেন্ট ফর ডিজাইন, তাহলে 3 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, বলেছে ম্যাক অ্যাড্রেস যে কম্পিউটারের বা আমাদের মোবাইলের থাকে সেটা ইউনিক থাকে, ঠিক আছে, প্রত্যেক কম্পিউটারে বা মোবাইলে একটা ইউনিক ম্যাক অ্যাড্রেস থাকে, যেটা আমাদের কোম্পানি প্রোভাইড করে। তাহলে সেই ম্যাক অ্যাড্রেসটার ফুল ফর্ম কি, মিডিয়া অ্যাক্সেস কার্ড, মিডিয়া অ্যাড্রেস কমান্ড, মডেম অ্যাড্রেসিং কার্ড, আর মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। প্রথমে এটা ছিল মিডিয়াম অ্যাক্সেস কার্ড। তো মনে রাখবেন ম্যাক অ্যাড্রেস যে আমরা বলি সেটার ফুল ফর্ম হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, 4 নম্বরটা। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ডিজিটাল ইন্ডিয়া থিমস ইজ ইনকারেক্টলি ম্যাচড উইথ ইটস পারপাস। মানে একটু আগে দেখুন আমরা ডিজিটাল ইন্ডিয়ার যে থিমগুলো ছিল এবং তাদের পারপাস কি সেগুলোকে আমরা ম্যাচ করলাম। এবার এখানে কি বলেছে, কোনটা ভুলভাবে ম্যাচ আছে, যেমন স্পোকেন টিউটোরিয়াল, এটা একটা ডিজিটাল ইন্ডিয়ার ধরুন থিম, ফসি একটা থিম, ই কল্প একটা থিম, ই শোধ সিন্ধু সিদ্ধি একটা থিম, ঠিক আছে। এর আগেরগুলো দেখুন কিছু থিম ছিল, সেই থিমগুলোর উপর ভিত্তি করে আমরা পারপাসের সাথে ম্যাচ করেছিলাম। তাহলে এবার বলেছে কি কোনটা ইনকারেক্ট। দেখুন স্পোকেন টিউটোরিয়াল কি বলেছে, লার্ন ভেরিয়াস ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার বাই ওয়ানসেলফ, মানে ওপেন রিসোর্স সফটওয়্যারকে আমরা অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে, সেগুলো সম্বন্ধে জানতে পারবো, শিখতে পারবো, লার্ন বলেছে। ফসি কি রিডিউস ডিপেন্ডেন্সি অন প্রোপ্রিয়েটারি সফটওয়্যার ইন এডুকেশনাল ইনস্টিটিউশন। ই কল্প ক্রিয়েট ডিজিটাল লার্নিং এনভায়রনমেন্ট ফর ডিজাইন। ই শোধ সিন্ধি স্প্রেড এডুকেশন ইন এমবেডেড সিস্টেম অ্যান্ড রোবোটিক্স। দেখুন একটু আগে আমরা পড়লাম রোবোটিক্স যেটা ব্যাপারটা আছে সেটা কি ই শোধ সিন্ধিতে, নাকি এটা হচ্ছে ই যন্ত্রতে। একটু আগে আমরা দেখেছিলাম ই যন্ত্রতে হয়েছিল, এটা ই যন্ত্র, ঠিক আছে, ই যন্ত্রের সাথে ছিল।
ঠিক আছে, এই যন্ত্রের সাথে ছিল। তাহলে এটা কি হচ্ছে 4 নম্বরটাই তাহলে ভুল, বাকি যেগুলো আছে সেগুলো ঠিক আছে। তাহলে এখানে স্পোকেন টিউটোরিয়ালের পারপাসটা কি দেখে নেবেন। ওকে, নেক্সট, উইথ রেফারেন্স টু আইসিটি হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, কোন স্টেটমেন্টটা ট্রু। বলেছে গ্লোবাল পজিশনিং সিস্টেম মানে জিপিএস যেটাকে আমরা বলি, ইন কার সেন্ড সিগনালস টু স্যাটেলাইট হুইচ দেন ওয়ার্ক আউট হোয়ার দে আর অ্যান্ড সেন্ড দিস ডেটা ব্যাক টু দ্য কার। বলছে জিপিএস কি, জিপিএস সিস্টেমের মাধ্যমে আমরা গাড়ি থেকে কোনো সিগন্যাল স্যাটেলাইটে পাঠাই এবং সেটা কি করে, সেই সিগন্যালটা আমাদের আবার কি করে, সেখান থেকে আমাদের গাড়িতে সেন্ড করে। এইচটিটিপি স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট ট্রান্সফার পলিসি, কোনটা বলেছে ট্রু কিন্তু। র্যাম স্ট্যান্ডস ফর র্যাপিড অ্যাক্সেস মেমোরি। এরপরে বলেছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ইজ এ কম্পিউটার বেসড টুল ফর ম্যাপিং অ্যান্ড অ্যানালাইজিং থিংস দ্যাট এক্সিস্ট অ্যান্ড ইভেন্টস দ্যাট হ্যাপেন অন আর্থ। দেখুন, এইচটিটিপির ফুল ফর্ম কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, পলিসি নয়, প্রোটোকল। র্যামের ফুল ফর্ম কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি নাকি র্যাপিড, এটাও ভুল, এটাও ভুল। এবার দেখুন গ্লোবাল পজিশনিং সিস্টেম যেটা রয়েছে জিপিএস, জিপিএসে কি হচ্ছে, আমরা গাড়ি থেকে কিন্তু সিগন্যাল পাঠাচ্ছি না, ঠিক আছে, ওর সিস্টেমের মধ্যেই আমরা আমাদের পজিশনটাকে দেখতে পাচ্ছি। গাড়ি থেকে সিগন্যাল পাঠাবো, সেই সিগন্যালকে ওরা আমাকে সেন্ড করবে তা কিন্তু নয়। কিন্তু যেটা জিআইএস সম্বন্ধে দিয়েছে, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, সেটা ঠিক আছে, ইজ এ কম্পিউটার বেসড টুল, এটা একটা টুল, ঠিক আছে, ফর ম্যাপিং অ্যান্ড অ্যানালাইজিং থিংস দ্যাট এক্সিস্ট অ্যান্ড ইভেন্টস দ্যাট হ্যাপেন অন এ আর্থ। মানে ধরুন আমাদের পৃথিবীতে কী কী ঘটছে সেগুলোকে আমরা ম্যাপিং করতে পারি, ঠিক আছে, জিআইএস এর মাধ্যমে সেগুলোকে আমরা ম্যাপিং করতে পারি। তাহলে 4 নম্বরটা ঠিক আছে। নেক্সট দেখুন, এটা একটা ম্যাথ, এই ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ, শুধুমাত্র বুঝতে পারলেই স্যার এটার অঙ্ক হয়ে যাবে। বলেছে বেসড অন দ্য ফলোয়িং হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, কোন স্টেটমেন্টটা ট্রু। বলেছে সিডি কন্টেন্স 12 মিউজিক ট্র্যাকস, মানে একটা সিডি ক্যাসেটে 12টা মিউজিক ট্র্যাক আছে, হুইচ আর লেন্স ইন মিনিট, মানে 12টা মিউজিক আছে, ধরুন 12টা গান আছে, ঠিক আছে, সহজ ভাষায় বুঝুন, একটা সিডি ক্যাসেটে 12টা গানের ট্র্যাক আছে, প্রতিটা কত মিনিটের, প্রথমটা 3 মিনিটের, তারপরটা 7 মিনিটের, তারপরটা 4 মিনিট, তারপরটা 3 মিনিট, এভাবে প্রতিটা কত মিনিটের বলেছে। বলল ইচ মিনিট অফ মিউজিক রিকোয়ার 12 MB অফ স্টোরেজ। বলল কি প্রত্যেক মিনিটের জন্য 12 MBর স্টোরেজ প্রয়োজন, প্রত্যেক মিনিটের জন্য 12 মিনিটের স্টোরেজ প্রয়োজন, মানে 1 মিনিটের যদি একটা গান হয় সেটাকে যদি আমি স্টোর করতে যাই তাহলে 12 MB স্টোরেজ প্রয়োজন হবে। তাহলে বলল যে সিডি ক্যাসেটের মেমোরিটা কত, যে 512 মেমোরি ইজ ইউজড ফর 12 মিউজিক ট্র্যাকস। তাহলে সিডি ক্যাসেটটা তৈরি করতে কত জিবি ডেটা, কত জিবি আমার স্পেস প্রয়োজন, ডেটা তো না, স্পেস প্রয়োজন। তাহলে দেখুন আমি আগে দেখি সিডি ক্যাসেটে যে 12টা ট্র্যাক আছে, এই যে 12টা ট্র্যাক আছে, 12টা ট্র্যাকে গান আছে, টোটাল কত মিনিট হচ্ছে, টোটাল কত মিনিট হচ্ছে। দেখুন 3 আর 7 মানে 10, 10 আর 4 মানে হচ্ছে 14, 14 আর 3 17, 17 আর 5, 17 আর 5 হচ্ছে 22, 22 আর 6 আর 4 10, 22 আর 10 মানে 32, 32 আর 5 32 আর 5, 32 5 37, 37 আর 37 আর 11 মানে হচ্ছে 48, 48 আর 8 8 16, 8 8 16 মানে হচ্ছে 64। তাহলে মানে দেখুন 64 মিনিটের টোটাল গান আছে। তাহলে জিনিস বুঝুন 1 মিনিটের জন্য 12 MB ইউজ হয়, 1 মিনিটের জন্য 12 MB ইউজ হয়, তাহলে 64 মিনিটের জন্য কত MB ইউজ হবে, 12 × 64, সিম্পল ও কিকনেবের অঙ্ক। 1 মিনিটের জন্য স্যার 12 MB ইউজ হয়, তাহলে 64 মিনিটের জন্য 12 × 64, তাহলে 12কে 4 দিয়ে গুণ করলে 48 হয়, থেকে 4 স্যার, তাহলে 468 MB ইউজ হবে। তাহলে এটা 3 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, কম্পিউটারের কম্পোনেন্টসের সাথে তাদের ডেসক্রিপশন ম্যাচ করতে বলেছে। ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট আপনারা জানেন, যেখানে কম্পিউটারের অ্যারিথমেটিক ক্যালকুলেশন বা লজিক্যাল পার্ট করে। কন্ট্রোল ইউনিট কাজ হচ্ছে কম্পিউটারের সব কিছুকে কন্ট্রোল করা, ডাইরেকশন দেওয়া, এগুলো কন্ট্রোলিংয়ের কাজ করে। পেন ড্রাইভ আপনারা জানেন, পেন ড্রাইভে কী হয়। আর মেইন মেমোরি হচ্ছে কম্পিউটারের র্যাম রোম, এগুলো হচ্ছে কম্পিউটারের মেইন মেমোরি। তাহলে দেখুন ইমিডিয়েট অ্যাক্সেস স্টোরেজ, তাহলে ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট কোনটা হবে দেখুন, ক্যারিজ
আউট অ্যারিথমেটিক্যাল অ্যান্ড লজিক ক্যালকুলেশন। তাহলে দেখুন 2 নম্বর যেটা দিয়েছে ক্যারিজ আউট অ্যারিথমেটিক্যাল অ্যান্ড লজিক্যাল ক্যালকুলেশন, তাহলে এটা শিওর ALU হবে। তাহলে এ এর সাথে স্যার চোখ বন্ধ করে বলতে পারি এ এর সাথে 2 হবে, তাহলে 3 আর 4 আউট। 3 নম্বর বলেছে ডাইরেক্ট দ্য ইনপুট অ্যান্ড আউটপুট ফ্লো ইন দ্য কম্পিউটার। তাহলে একটা জিনিস বুঝুন, কম্পিউটারের ইনপুট এবং আউটপুটকে ডাইরেক্ট করছে, তার মানে তো আলটিমেটলি কন্ট্রোল করছে, তাহলে বি এর সাথে 3, তাহলে বি এর সাথে 3। এবার দেখুন সেকেন্ডারি বা অফলাইন স্টোরেজ হচ্ছে কে পেন ড্রাইভ, সি এর সাথে 4। আর মেইন মেমোরি হচ্ছে ইমিডিয়েট অ্যাক্সেস স্টোরেজ। মেইন মেমোরিতে আমরা কম্পিউটার কি করে ইমিডিয়েট, যেহেতু কম্পিউটার এটা হচ্ছে মেইন মেমোরি, তাহলে ইমিডিয়েট সেটাকে অ্যাক্সেস করতে পারে, তো এটার 1 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, দেখুন এটা ম্যাথ দিয়েছে। দেখুন 107 এটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আছে এবং 257 এটা আছে হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে। বলেছে এটাকে যোগ করলে যে নাম্বারটা আমরা পাবো সেটার ডেসিমেল নাম্বারে কি হবে। তো অলরেডি আমি আমার চ্যানেলে আপনাদের শিখিয়েছি যে কিভাবে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম থেকে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেমে আসতে পারি, কিভাবে আসতে পারি। তাহলে এটা কিন্তু আমি অলরেডি আপনাদের শিখিয়েছি, তাই এখানে আমি আপনাদের আর শেখাচ্ছি না, নর্মালি আমি করছি, ঠিক আছে। তাহলে দেখুন এটার নিয়ম কি, 1107, ঠিক আছে, 107 16 দ্বারা গুণ, সবগুলোকে 16 দ্বারা গুণ, ওকে। তাহলে 012, তাহলে উপরে হচ্ছে স্যার 256, এখানে 0 আর নিচেরটা হচ্ছে 7 × 1 মানে 7, তার মানে এখানে কত পাচ্ছি আমরা 263, তাহলে 263 পাচ্ছি, ওকে। পরেরটা দেখুন কত হচ্ছে 257, তাহলে 257কে কনভার্ট করে যদি 257, তাহলে একই রকম 16 দ্বারা গুণ হবে। এগুলো কিন্তু অলরেডি আমি শিখিয়েছি, আপনারা আমার ইউটিউব চ্যানেলে যান, এগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আইসিটির ম্যাথ কীভাবে ক্যালকুলেশন করতে হয়, ওকে। তাহলে যদি করি 256কে 2 দ্বারা গুণ করলে 512, এখানে হচ্ছে 80 আর এখানে হচ্ছে 7, তাহলে যোগ করলে কত হচ্ছে 995। তাহলে দেখুন 599 আর 263 এই দুটোকে আমরা যখন যদি যোগ করি, যোগ করলে কত পাবো 2, 15 একে 16 হয় থেকে 1, 7 একে 8, তো মানে 862, তাহলে 862 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, ওকে। নেক্সট কোশ্চেন দেখুন, দেখুন কি বলেছে, ইন কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান IP ভার্সন 6 ড্যাশ টাইমস লার্জার দেন দ্য IP ভার্সন 4 অ্যাড্রেস। তো কম্পিউটারের যখন নেটওয়ার্কিং হয়, কম্পিউটার নেটওয়ার্কিংয়ে IP4 আপনারাও দেখতে পারবেন, আপনারা যদি লক্ষ্য করেন কম্পিউটারের ডিটেলস, কম্পিউটার যদি সেটিংয়ে যান বা মোবাইলের সেটিংয়ে যদি যান, নেটওয়ার্ক সেটিংয়ে যদি যান, আপনারা দেখতে পারবেন IP ভার্সন 6 বা IP ভার্সন 4 লেখা থাকে। তাহলে IP ভার্সন 4টা হয়েছিল 32 বিট সিস্টেমের উপর, ওকে। IP ভার্সন 4টা কি 32 বিট সিস্টেমের উপর হয়েছিল, আর IP ভার্সন 6টা হয়েছে 128 বিট সিস্টেমের উপর, ওকে। IP ভার্সন 6টা লেটেস্ট, এটা 128 বিট সিস্টেমের উপর হয়েছে, আর IP ভার্সন 4টা হয়েছে 32 বিট সিস্টেমের উপর। তাহলে এটা কত গুণ হচ্ছে, 32-এর কত গুণ 128, 4 গুণ, 32কে 4 দিয়ে গুণ করলে 128 হয়, তাহলে এটা 4 টাইমস হবে, ওকে। নেক্সট কোশ্চেন দেখুন, বলেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট অর্ডার অফ ফলোইং মেজর টেকনোলজিস চেঞ্জেস A to D ইন দ্য ডেভেলপমেন্ট অফ কম্পিউটার বেসড অন 1st to 4th জেনারেশন কম্পিউটার। তো একটু আগেই যখন আজকে প্রথম অঙ্কটা করছিলাম, আপনারা দেখেছিলেন ভ্যাকিউম টিউব দিয়ে স্যার শুরু হয়েছিল, তাই না। তাহলে এখানে দেখুন ভ্যাকিউম টিউব দিয়ে শুরু, তাহলে সি দিয়ে শুরু, আর দেখারই প্রয়োজন নেই স্যার। তো আপনাদের এগুলো জেনে রাখা দরকার, আমি তখনও বললাম প্রথমে কি ভ্যাকিউম টিউব, ভ্যাকিউম টিউবের পরে আসলো হচ্ছে ট্রানজিস্টার, তারপরে আসলো ইন্টিগ্রেটেড সার্কিট, আর তারপরে 4th জেনারেশন হচ্ছে মাইক্রো প্রসেসর, ওকে। নেক্সট to record voice narration for your Microsoft PowerPoint presentation your computer must have, মানে ধরুন আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ভয়েস রেকর্ড করছি, কিন্তু ঠিক আছে ভয়েস আমি রেকর্ড করছি, তাহলে আমার কম্পিউটারে কি কি থাকতে হবে, কম্পিউটারে কি কি থাকতে হবে বলেছে সাউন্ড কার্ড, অ্যান ইন্টারনেট কানেকশন, স্পিকার, অ্যান এক্সটার্নাল ভিডিও পোর্ট, মাইক্রোফোন।
আচ্ছা, আপনারা আমাকে একটা কথা বলুন, আপনারা এতটুকু তো শিওর স্যার ইন্টারনেট কানেকশন, রেকর্ডিংয়ের জন্য ইন্টারনেট কানেকশন প্রয়োজন নেই, রেকর্ড করছি যেহেতু, তাহলে স্যার বি তো হবে না স্যার। তাহলে দেখুন এখন অপশনে কি আছে, AE অথবা ACE। দেখুন কম্পিউটারের সাউন্ড কার্ড প্রয়োজন এবং কম্পিউটারের মাইক্রোফোনও প্রয়োজন, মাইক্রোফোনের মাধ্যমে কি হয়, রেকর্ডিং হয়। আচ্ছা, স্পিকার যেটা থাকে আপনারা বলুন, স্পিকার কি রেকর্ডিংয়ে ইউজ হয় নাকি সাউন্ডটাকে শোনার জন্য ইউজ হয়? যখন আমি স্পিকারের কথা বলবো, তাহলে কম্পিউটারে যদি স্পিকার যদি থাকে, কম্পিউটারের স্পিকারটা কি সাউন্ডকে শোনার জন্য, আউটপুটের জন্য, বাট রেকর্ডে তো ইনপুট হচ্ছে, ইনপুটের জন্য স্পিকার না মাইক্রোফোন প্রয়োজন, স্পিকার দিয়ে সাউন্ডটা আউটপুট হয়, তাহলে সি হবে না, তাহলে এ অ্যান্ড ই হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, ইন কম্পিউটিং হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রোগ্রাম ডাউনলোডেড অ্যান্ড ইনস্টল অন এ কম্পিউটার দ্যাট অ্যাপিয়ার্স হার্মলেস বাট ইনফ্যাক্ট ম্যালিসিয়াস? মানে কোন কম্পিউটারের কোন এখানে কোন কোন হচ্ছে কোন প্রোগ্রামটা দেখে মনে হবে হার্মলেস, মানে আপনার ক্ষতি করবে না, মানে ডিসগাইজে থাকবে, বাট কি ম্যালেসিয়াস, ক্ষতিকারক। তো দেখুন এটার উপরেও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে ডিটেল ভিডিও করেছি, ঠিক আছে, ম্যালেসিয়াস সফটওয়্যারের উপর কিন্তু একটা ডিটেল ভিডিও আছে, সেটা আপনারা গিয়ে দেখুন, আপনারা জানতে পারবেন যে ট্রোজেন হর্স কি, ওয়ার্ম কি, এগুলো বলেছি সেখানে, ভাইরাস কি, স্পাইওয়্যার কি। তো মনে রাখবেন, এটা আমি পড়ানোর সময়ও বলেছিলাম, ট্রোজেন হর্স হচ্ছে আপনার একটা সফটওয়্যারের সাথে ডাউনলোড হবে, দেখে মনে হবে লেজিটিমেট সফটওয়্যার, ঠিক আছে, লিগাল কোনো কিছু, বাট ভিতরে ভিতরে কি করবে, আপনার সিস্টেমের ক্ষতি করবে। তাহলে এটা অ্যান্সার কি, দেখে মনে হচ্ছে হার্মলেস বাট অ্যাকচুয়ালিতে ম্যালিসিয়াস, ক্ষতিকারক, তাহলে এটা হচ্ছে ট্রোজেন হর্স। খুব তাড়াতাড়ি এর নেক্সট পার্টটি আসছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।